আসসালামু আলাইকুম প্রিয় ক্লাস 9 এর শিক্ষার্থীরা। এখন এমন একটা সময়, সবার পরীক্ষা-টরীক্ষা শেষ এবং কেউই খুব একটা ক্লাস করার মুডে নাই। এরপরেও আমাদেরকে আসলে ক্লাস করতে হয়, কারণ আমাদেরকে বাস্তবতার সাথে জীবনে যুদ্ধে একটু এগিয়ে যেতেই তো হয়, নাহলে তো সমস্যা। তো আমি জানতে চাই তোমরা সবাই কেমন আছো? আমাকে সবাই একযোগে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি অনেক ভালো আছি। আমি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আচ্ছা, তুমি নতুন, তোমার নাম মিনহাজ। কি অবস্থা মিনহাজ? আমি অনেক মানুষকেই নতুন দেখতে পাচ্ছি। আচ্ছা, আজকের ক্লাসে কারা কারা প্রথম একটু টেক্সট করো তো। আসলে এই টেক্সটিংটা দরকার এখানে। অফলাইন ক্লাসে যেমন সামনাসামনি স্টুডেন্টের সাথে অনেক কমিউনিকেশন করতে পারি, কিন্তু এখানে একটাই পথ, এই চ্যাট বক্সটা। আমি তোমাদের মেসেজগুলো দেখি, তোমরা আমার কথাটা শুনো, এটাই। আচ্ছা, অনেক মানুষ আজকে নতুন। আজকে তাহলে নতুন অতিথির সংখ্যা অনেক। বাংলা পরীক্ষা অনেক ভালো হয়েছে, ইস্পা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এক্সাম শেষ, আজকের ক্লাসে প্রথম আমি খাদিজা, আমি প্রথম ক্লাস করছি। আপনার বিশ্বজিৎ, ঠিক আছে, ওয়েলকাম বিশ্বজিৎ। বাংলা পরীক্ষা, আচ্ছা, পরীক্ষা ভালো হয়েছে, বাট পরীক্ষা বানানটা তো সবাই এইভাবে ভুল লিখলে হইলো? পরীক্ষা বানান হ্রস্ব ইকার দিয়ে হবে কেন? পরীক্ষা বানান হচ্ছে দীর্ঘ ইকার দিয়ে। হ্যাঁ, এইটা হচ্ছে পরীক্ষা বানান। আচ্ছা, ঠিক আছে। সো আর কথা না বাড়াই, আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। যেহেতু আজকে অনেকেই নতুন আছে এবং আমিও অনেকদিন পরে এসেছি, তাই ক্লাসের শুরুতেই আমি কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস বলে দেই, সেগুলো একটু রিপিট করছি। ক্লাসে আমরা একটা নির্দিষ্ট খাতাতে বাংলা লিখব। এক খাতাতেই আমরা সব বিষয় লিখব, এই কাজটা করব না। এবং এই খাতাটা শুধু আমাদের এই ক্লাস 9 এর জন্য না, পরবর্তীতে ক্লাস 10 এ আমাদের টেস্ট, প্রি টেস্ট থেকে শুরু করে আমাদের এসএসসি পর্যন্ত এই খাতাটা আমাদেরকে সার্ভিস দিবে। ফাহাদ ভাই, আমাকে একটু 1 কাপ গ্রিন টি দেন। সো সেই এই খাতাটা আমাদেরকে সার্ভিস দেবে। আচ্ছা, গ্রিন টি না ভাই, আমাকে একটু রং চা দেন। আর আরো একটা নিয়ম, সেটা হলো ক্লাসের মাঝখানে আমি প্রশ্ন নেই না। আমি প্রশ্ন করার জন্য আলাদা করে সময় নেই, কারণ আমি এত বছরের অভিজ্ঞতায় মোটামুটি বুঝতে পারি একজন শিক্ষার্থী কোথায় আটকায় আর কি নিয়ে প্রশ্ন করতে পারে। সো তোমার মনে কোনো প্রশ্ন জাগলে তুমি একটু ধৈর্য ধরো, দেখবা যে আমার লেকচারের মধ্যেই তুমি উত্তরটা পেয়ে যাচ্ছ। এরপরও না পেলে সেটা টুকে রাখো, আমি তো প্রশ্ন করার সময় দিব। আচ্ছা, ক্লাসটা একটু কেমন আবছা আবছা সারওয়ার বললো, অন্যদের কাছ থেকে জানি তো সবাই কি স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা। সুমাইয়া বলেছে আমার 19 মিনিট থিওরি দিয়ে সে সব অ্যান্সার করতে পেরেছে সৃজনশীল পরীক্ষা। যাক, চমৎকার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাকিব বলেছে বাংলা সেকেন্ড পরীক্ষা, বাংলা 2টা পরীক্ষা সবচেয়ে খারাপ হয়েছে। সাকিব, এটা খুব দুঃখজনক। তাহলে তুমি কিছুই পড়ো নাই নিজে নিজে, কারণ শিক্ষতে আমরা মোটামুটি সব খুব সুন্দর করে বুঝিয়ে দিই বাংলা, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর কোনো প্ল্যাটফর্মে এত সুন্দর করে বাংলা গুছিয়ে পড়ানো হয় না। আর শিখো অ্যাপেও তো প্র্যাকটিস বুক থেকে শুরু করে এক্সামস থেকে শুরু করে যা যা আছে, এগুলোতেও যদি কেউ অ্যাটেন্ড করে তাহলেই তার অনেকখানি হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। আর কথা না বাড়াই, চলো আমরা এবারে আহ, আমাদের ক্লাস শুরু করে দিই। আমি চ্যাটটা পজ করে দিচ্ছি, ইনশাল্লাহ। আমি আবার ওয়েট, এরকম করে কেন? আচ্ছা ফাহিম, তুমি যেখানেই থাকো একটু আইসো, আমার একটু মাউসটা ঠিক করে দিয়ে যাও। হ্যাঁ, মাউসটা ঠিক অবস্থায় নাই, মাউসটার অ্যাক্সেস নাই আমার কাছে। ওকে, ক্লাসটা স্টার্ট করি। আজকে আজকে আমরা পড়বো তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তো এই কবিতাটা পড়তে গিয়ে আমাদের কিছু জিনিস দেখতে হয়, কিছুই দিকেই কাজ করতেছে না ঠিকঠাক। আচ্ছা, তার আগে আমার পরিচয়টা একটু ছোট করে দিয়ে নিই, যেহেতু অনেকেই আছো। আমি আব্দুল্লাহ আল মেহেদী, আজ 13 বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতার সঙ্গে রয়েছি। আমি একটা সময় টেলিভিশন হোস্টিং এর সঙ্গে ছিলাম, রেডিওতে, এফএম রেডিওতে আরজে হিসাবে অনেক বছর ছিলাম। আর এখনো একটা বিদেশি সংবাদ সংস্থার সঙ্গে কাজ করা হয়, ডয়চে ওয়েলের সাথে। আর তার পাশাপাশি নিজে ভয়েস ওভার দিয়ে থাকি বিজ্ঞাপন টিজ্ঞাপনে, আরো নানাবিধ কাজকর্ম করি, কিন্তু সবচেয়ে পছন্দ করি এই পড়ানোটাকে। তো আজকে আমরা পড়বো যেই কবিতাটা, সেই কবিতাটা পড়ানোর আগে আমরা একটু কবি পরিচিতিতে যাই। কবি পরিচিতি নিয়ে আমাদের জানতে হবে যে কি কবি পরিচিতি থেকে আসে, কি কবি পরিচিতি থেকে আসে না। আমরা আমাদের এমসিকিউ অ্যান্সার করতে যে অনেক শিক্ষার্থী খুব কনফিউজড হয়ে যায়, কারণ আমরা দেখা যায় যে এত কিছু কিভাবে মনে রাখবো, কিভাবে মনে রাখবো, এমন একটা চিন্তা আমাদের মধ্যে কাজ করে। সো আমার মেইন প্রফেশন কি? আমার মেইন প্রফেশন শিক্ষকতা, পড়ানো, এটাই আমার মেইন প্রফেশন। রবিন, এই আমার একটু মাউজের অ্যাক্সেসটা দিয়ে যাও ওকে। আচ্ছা, তো আমরা আজকে জানবো কি পড়বো আর কি পড়বো না কবি পরিচিতি থেকে। যেমন শামসুর রহমান জন্মগ্রহণ করেছিলেন 1929 সালের 23শে অক্টোবর ঢাকায়। সাধারণত তারিখটা আমাদের মনে রাখতে হয় না, তবে সালটা মনে রাখা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা
জন্ম এবং মৃত্যু সন আমাদের জন্য, আচ্ছা যদি হচ্ছে পয়েন্টার আমি ব্যবহার করবো না, বাট যদি ব্যবহার করি তাও লাগাই রাখলাম। ইউএসবি 3 তে লাগাবো না 2 তে? সো তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন বা মৃত্যুবরণ করেছেন এটা গুরুত্বপূর্ণ, কিন্তু তিনি কত তারিখে এটা গুরুত্বপূর্ণ নয়। এবং শিক্ষা প্রতিষ্ঠানও সাধারণত গুরুত্বপূর্ণ নয়, অর্থাৎ তিনি কোন স্কুল কলেজে পড়াশোনা করেছেন, তার বাবার নাম কি মায়ের নাম কি, এগুলো আমাদের পড়ার প্রয়োজন নাই। পড়তে পারি বাট এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। তো তিনি, তার পৈতৃক নিবাসটা কোথায়? নরসিংদী জেলার রায়পুরা থানার পারাতলি গ্রামে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা অনেকবার এসেছে এটা এসএসসিতে, যে তার পৈতৃক নিবাসটা কোথায়। নরসিংদী জেলার রায়পুরা থানার পারাতলি গ্রামে। শামসুর রহমানের কবিতায় মধ্যবিত্ত নাগরিক জীবনের প্রত্যাশা, হতাশা, বিচ্ছিন্নতা, বৈরাগ্য ও সংগ্রাম সার্থকভাবে আমরা দেখতে পাই। তার কাব্য পরিবেশিত হয়েছে বিভিন্ন পুরস্কার ও সম্মানের সম্মুখে, যেমন তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, তিনি 21 পদক পেয়েছেন। 17ই আগস্ট 2006 সালে তিনি মৃত্যুবরণ করেন। আমার এখনো শামসুর রহমানের মৃত্যুর দিনটার কথা মনে পড়ে। সেই সময় আমি অনেক ছোট, যদিও অনেক ছোট একদম বলবো না, আমি সেই সময় ক্লাস 6-এ পড়ি। তো শামসুর রহমানের মৃত্যুটা যখন হলো, এনটিভির নিউজগুলো আমার এখনো চোখে ভাসে। ওইবার একদম যেন সারা বাংলাদেশ কেঁপে উঠেছিল। মানে সর্বশেষ বাংলাদেশে কারো মৃত্যুতে অনেক বেশি নাড়া পড়েছে এমনটা দেখেছিলাম হচ্ছে আইয়ুব বাচ্চুর মৃত্যুতে। সো এর আগে দেখেছি শামসুর রহমানের মৃত্যুতে। তো শামসুর রহমান যখন মৃত্যুবরণ করেন, ওই সময় তো আসলে প্রাইভেট টেলিভিশন চ্যানেল অনেক অল্প ছিল, এখন তো অনেক চ্যানেল। তো সেই অল্প কয়েকটা চ্যানেলের মধ্যেই মূলত এনটিভির কথা আমার মনে আছে সারাক্ষণ সম্প্রচারিত হচ্ছিল তার বাড়ি, তার বাড়িতে মানুষের ঢল নামছে, সেখানে শেষ দেখা দেখতে যাচ্ছেন কবি শামসুর রহমানকে। এবং তিনি সর্বশেষ কবি ছিলেন বাংলাদেশে বলা যায়, যাকে পেয়েছি যার কবিতার এত প্রভাব ছিল। হ্যাঁ, এখনো নির্মলেন্দু গুণ বেঁচে আছেন, কিংবা গত কয়েক বছর আগে আল মাহমুদ মারা গেছেন, কিন্তু তারা আবার এতটাও জনপ্রিয় ছিলেন না শামসুর রহমানের মতো। মহাদেব সাহাও এখনো বেঁচে আছেন। হেলাল হাফিজ রিসেন্টলি মৃত্যুবরণ করলেন, 1 বছর হলো। 1945 সালে শামসুর রহমান ঢাকার পোগো স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। এসব তথ্য মনে রাখার কোনো প্রয়োজন নাই। থ্যাংক ইউ ফাহাদ ভাই। হ্যাঁ, এসব তথ্য আমাদের মনে রাখার কোনো প্রয়োজন নাই। এবারে আমরা আরো কিছু জিনিস দেখি। যেমন ধরো 1947 সালে তিনি ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন, এটাও প্রয়োজন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন, প্রয়োজন নাই। শামসুর রহমানের পেশা ছিল কি? সাংবাদিকতা, প্রয়োজন আছে। তিনি একনিষ্ঠভাবে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন। আচ্ছা, তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলোর নাম, এগুলো আমাদেরকে একদম মুখস্থ রাখতে হবে। প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, বন্দি শিবির থেকে, বুক তার বাংলাদেশের হৃদয়, এগুলো। চলো এবারে আমরা সরাসরি কবিতায় চলে যাই। কিন্তু কবিতায় চলে যাবার আগে, এই কবিতায় আমি বেশ কিছু শব্দ পাবো, এই শব্দগুলো নিয়ে অনেকের মনের মধ্যে কিছু কনফিউশন আসবে। তাই প্রথমেই আমি এখানে টিকা অংশ থেকে কিছু বিষয় তোমাদেরকে একটু দেখাতে চাই। আচ্ছা, এখানে একটু জিনিস মিস করে গেছে, কিছু জিনিস স্লাইডটা দিয়েছে, স্লাইডের মাঝে বেশ কিছু জিনিস মিসিং, দেখছো? আচ্ছা, ঠিক আছে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়। আমাদের 1971 সালের যে স্বাধীনতা যুদ্ধ, সেই যুদ্ধের আগে একটা বিশেষণ আমরা দেখতে পাই, রক্তক্ষয়ী। আমি চ্যাটটা রিজুম করছি, তোমরা আমাকে বলো তো এই বিশেষণটা কে কে দেখতে পেয়েছো? রক্তক্ষয়ী যুদ্ধ, এই কথাটা কে কে শুনেছো? বা ইংরেজিতে বলে যে ব্লাডশেড। সো এটা কোথায় কোথায় কে কে দেখতে পেয়েছো যে রক্তক্ষয়ী যুদ্ধ? রুবাইয়াত, তুমি এই প্রশ্নটা যদি আরেকবার করো, আমি তোমাকে ক্লাস থেকে সিম্পলি ব্যান মেরে দিব। সো তোমার যদি এই ধরনের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে ভর্তি সম্পর্কিত, কল 16780। ক্লাসের মধ্যে এগুলো এসে জিজ্ঞাসা করবা না, আমি বারবার বলছি। এবং একটা টেক্সট কেউ একবারের বেশি 2বার লিখবা না। এটা হচ্ছে একটা অনলাইনের ভদ্রতা। আমরা যেমন অফলাইনে জানি যে কারো বাসায় গিয়ে আমি ঠাস করে তার সোফায় শুয়ে পড়তে পারি না, পায়ের উপর পা তুলে বসে পড়তে পারি না, এগুলো ভদ্রতা। তেমনি আমার অনলাইনেও এখন ভদ্রতাগুলো গুরুত্বপূর্ণ, কারণ আমরা অফলাইনের চেয়ে অনলাইনে আজকাল বেশি সময় কাটাচ্ছি। সো একটা মেসেজ যখন তুমি 10বার লিখো, এটাকে বলে স্প্যামিং করা। এই কাজটা কাইন্ডলি করবা না। তখন যেটা হয় যে আমরা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হারিয়ে ফেলি। আচ্ছা, হ্যাঁ, অনেকেই টেক্সটটা রিপ্লাই করলো যে রক্তক্ষয়ী কথাটা দেখেছো। আমি চ্যাটটা আবারও পজ করে দিচ্ছি। রক্তক্ষয়ী। সো তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়। আমাদের
স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা কিন্তু বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন বলেই 1971 সালে আমরা স্বাধীনতায় বিজয়ী হতে পেরেছিলাম এবং আমরা আমাদের স্বাধীন মাতৃভূমি বাংলাদেশ পেয়েছিলাম। তো আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়? এখানে বলছে যে তোমাকে পাওয়ার জন্য আর কতবার, আর কত ত্যাগ স্বীকার করতে হবে, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। খান্ডব দাহন বলতে এখানে আমি একটু বৃহদার্থে জিনিসটাকে এক্সপ্লেইন করি। এই যে আমাদের একের পর এক বাড়িঘর পুড়িয়ে দেওয়া, একের পর এক ভাঙচুর, তারপরে বলবো যে রাহাজানি, লুটতরাজ, আরো কি কি চলেনি, এগুলো আর কত দেখতে হবে, আর কত দেখতে হবে? স্বাধীনতাকে জিজ্ঞেস করছে। তারপর স্বাধীনতাকে বলছে, তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। সাকিনা বিবির কপাল ভাঙলো। সাকিনা বিবি একজন মুসলিম নারী, তার কপাল ভাঙলো বলতে কি বোঝানো হচ্ছে? তার কপাল ভাঙলো বলতে বোঝানো হচ্ছে হতে পারে তিনি বিধবা হয়ে গেছেন, হতে পারে তার সন্তান হারা হয়েছে, কিংবা হতে পারে তিনি তার পরিবার পরিজনদের হারিয়েছেন। পরবর্তীতে আমরা পরের লাইনে দেখি একজন সনাতন ধর্মাবলম্বী বা একজন হিন্দু ক্যারেক্টারকে, হরিদাসী। সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর, এটার মানে কি, বা এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? দেখো, স্বাধীনতা যুদ্ধটা যখন হয়েছিল তখন তো সেটা কোনো নির্দিষ্ট ধর্মের মানুষকে কেন্দ্র করে হয়নি। সকল জাত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে মানুষ এগিয়ে এসেছিল নিজের মাতৃভূমিকে রক্ষার জন্য। সাকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর মুছে গেল কার? হরিদাসীর। কারণ হরিদাসীর সিথির সিঁদুর মুছে যাওয়া মানে কি? মানে তিনি বিধবা হয়ে গেছেন। একজন হিন্দু নারীর জন্য সিঁদুর শুধুই একটা লাল দাগ নয়, এটার মধ্যে অনেক তাৎপর্য লুকিয়ে আছে। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তার জীবনটা তিনি একজনের সঙ্গে বেঁধেছেন, সাত পাকে বাধা দিয়ে, সাত পাক দিয়েই তিনি বেঁধেছেন জীবনকে অন্যের সঙ্গে, তার প্রাণকে বেঁধেছেন। এবং তোমরা জেনে থাকবে যে সনাতন ধর্মে কিন্তু, মানে হিন্দু ধর্মে কিন্তু আসলে কোনো ডিভোর্স হয় না। ডিভোর্স বলতে কোনো কিছু নাই। হিন্দু ধর্মে যেটা হয় সেটা হচ্ছে সেপারেশন, অর্থাৎ দুইজন দুইজনের মতো আলাদা হয়ে থাকতে পারে। সেটা রাষ্ট্রীয়ভাবে একটা কাগজপত্র হতে পারে। বাংলাদেশে এই রুলটা হয়েছে বেশি দিন হয়নি, ভারতে ছিল আগে থেকে। কিন্তু ধর্মীয়ভাবে হিন্দু ধর্মের কোনো ডিভোর্স হয় না। অর্থাৎ এটা দিয়ে বোঝানো হচ্ছে বা এটি দিয়ে বোঝা যাচ্ছে যে বিবাহ কত গুরুত্বপূর্ণ একটা, বা কত বৃহদার্থে এই ধর্মে বিরাজ করে। তো সেখানে তার হাজবেন্ডকে হত্যা করা হয়েছে। স্বভাবতই সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো। জলপাই রঙের ট্যাঙ্ক কি? এখানে বোঝানো হচ্ছে মিলিটারির কথা। পাকিস্তানি মিলিটারির কথা এখানে বলা হচ্ছে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ভয়ে বলছি, তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো। দানবের মতো চিৎকার করতে করতে। কেন দানবের মতো চিৎকার করতে করতে? যখন ট্যাঙ্ক চলে এটার কিন্তু অনেক সাউন্ড হয়, অনেক সাউন্ড হয় ট্যাঙ্ক যখন চলে। আর এই বিষয়গুলো কেমন, যে মিলিটারি যখন মুভ করে, মিলিটারি মুভ করার সাথে সাথে শুধু কিন্তু তোমার বলবো যে এটা আসলে শুধু র্যান্ডম মুভ করা নয়, মানুষ কিন্তু ভয় পেয়ে যায়। একটা যুদ্ধের মাঝে কেন এমন অনেক কিছু করা হয় যেটা মানুষকে ভীত সন্ত্রস্ত করে, কারণ ওটাও হচ্ছে যুদ্ধে একটা গুরুত্বপূর্ণ উপাদান। তো যখন ট্যাঙ্ক নিয়ে যায়, ট্যাঙ্কটা যখন রাস্তায় নামে, তখন কিন্তু এটা একটা ভয়ানক ব্যাপার দাঁড়িয়ে যায়। যেমন তোমাদেরকে একটা স্টোরি যদি বলি, 1975 সালে যখন হচ্ছে শেখ মুজিবকে যেদিন হত্যা করা হয় সপরিবারে, সো সেদিন সকালবেলা কিন্তু অনেক ট্যাঙ্কও নেমেছিল রাস্তায়, এবং সেই ট্যাঙ্কগুলোর মাঝে কোনো গোলা বারুদ ছিল না। ওই সময় তার অল্প কিছুদিন আগে, মানে শেখ মুজিবকে হত্যার অল্প কিছুদিন আগে ট্যাঙ্কগুলো মিশর সরকার বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে দিয়েছিল। তো সেই ট্যাঙ্কগুলো বের করার একটা অন্যতম কারণ ছিল যে ট্যাঙ্কগুলো দেখে কিন্তু সাধারণভাবে যে কোনো মানুষ কিন্তু একটু আতঙ্কিত হয়ে যাবে, যে হঠাৎ যদি এখন তুমি দেখো যে তোমার বাসার সামনে অনেকগুলো ট্যাঙ্কের বহর যাচ্ছে, তো সেই জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস, বস্তি,
উজাড় হলো, তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস। সে কোন ছাত্র? আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখি, তখন তো আসলে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল না। বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রথম হয়েছে কবে? সেটা হয়েছে 90 দশকের শুরুর দিকে, নর্থ সাউথ ইউনিভার্সিটি দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। এখন যখন দেশের ইতিহাসের কথা আসে, জুলাইয়ের কথা আসলে, এই ইতিহাসে একটা অন্যতম জায়গায় রয়েছে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সকল সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু তখন তো বিষয়টা এমন ছিল না। তখন বিশ্ববিদ্যালয় বলতেই ছিল শুধু সরকারি বিশ্ববিদ্যালয়। তো 25শে মার্চ কাল রাতের দিকেও যদি তুমি তাকাও, সেই রাতেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে রীতিমতো গণকবর খুঁড়ে শিক্ষার্থীদেরকে হত্যা করে শেষ করা হয়েছিল। এটার একটা কারণ আছে। আমরা যেমন গত বছর দেখেছি, যখন ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারকে পতন করানো হয়, তখন শেখ হাসিনার যে পেটোয়া বাহিনী, তারা বাসায় গিয়ে গিয়ে ছাত্রদের খুঁজতো। কেন ছাত্রদের খুঁজতো? কারণ ছাত্ররা যে কোনো একটা যুদ্ধে বলো বা যে কোনো একটা আন্দোলনের সময় বলো সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করে। তো সেটা 71-এর ক্ষেত্রেও সত্য, সেটা পৃথিবীর যে কোনো ইতিহাসের যুদ্ধের ক্ষেত্রে সত্য, সেটা আমাদের 36শে জুলাই বা জুলাই আন্দোলনের ক্ষেত্রেও সত্য। সো সেই ছাত্রদের থাকার জায়গা যেটা, সেটা ধ্বংস করে দিল, বস্তি উজাড় করে দিল, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। রিকয়েললেস রাইফেল এটা কি? এটা এক ধরনের রাইফেল বা এটা এক ধরনের অস্ত্রের কথা বলছে। আর মেশিন গান এটাও এক ধরনের অস্ত্রের কথা বলছে। খই ফোটালো যত্রতত্র। যখন খই ভাজা হয়, সেই খই ভাজার একটা সাউন্ড আছে। এই সাউন্ড অনেকটা গুলি যে এই এটার সাথে কিছুটা মিলে। আচ্ছা, আমি একটু চ্যাটটা রিজুম করি। তোমরা গ্রামে কে দেখেছো খই ফোটাত, মানে খই ভাজতে বা খই যে ফুটে, এটা কেউ দেখেছো কিনা? সামনাসামনি সাউন্ডটা কেউ শুনেছে কিনা? একটু চ্যাটে লিখো, আমি চ্যাটটা অন করেছি। হ্যাঁ, একটু লিখো তো, কেউ খই দেখেছো কিনা, খই ফোটা। জীবন দেখেছে, আর মারিয়া দেখেছে, তানিশা দেখেছে। হ্যাঁ, আচ্ছা, অনেকে অনেকে দেখেছে। বাহ বাহ, যাক 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 যাক, আলহামদুলিল্লাহ। যে কালকে একজন রামুই নাকি কালকে ভাবছে, হ্যাঁ, খয়ে যে আওয়াজটা হয়, এটা হচ্ছে মনে হয় অনেকটা, এটাকে কবি শামসুর রহমান তুলনা করছেন এই চ্যাটটা আবার পজ করে দিলাম। এটা কি তিনি তুলনা করছেন? গুলিকে এটার সঙ্গে তুলনা করছেন। দেখো, শামসুর রহমানের কবিতার মাঝে একটা অদ্ভুত সৌন্দর্য রয়েছে। তাকে নাগরিক কবি কেন বলা হতো? তিনি যেই তুলনাগুলো দিচ্ছেন বা যেই উপমাগুলো দিচ্ছেন, এগুলো তোমার কাছে পরিচিত বলে মনে হবে। মনে হবে তুমি তোমার জীবনের সাথে এগুলোকে রিলেট করতে পারবা। যেমন এই যে খই ফোটার কথা বলছে, তো এই খই ফোটাকে তুমি যেন তোমার জীবনের সাথে রিলেট করতে পারছো। কিভাবে রিলেট করতে পারছো? দেখো, এখন আমি যদি তোমাকে এমন অদ্ভুত বা উদ্ভট কিছু বলি, ধরলাম মহাভারতের কোন একটা কাহিনী বললাম, তুমি মুসলিম হও, সনাতন ধর্মাবলম্বী হও, খ্রিস্টান হও, যেটাই হও না কেন, তুমি হয়তো অনেক কিছু রিলেট করতে পারবে না। কারণ তুমি মহাভারত, আমার স্টুডেন্টও যাদেরকে আমি চিনি সনাতন ধর্মাবলম্বী, তার মধ্যে খুব অল্পই আছে যে মহাভারত পড়েছে। মহাভারত পড়ে নাই, বেশিরভাগই পড়ে নাই মহাভারত। তো এমন একটা এক্সাম্পল ধরো তোমাকে বললাম, তখন তোমার বলো, আরে তো আমাকে নিয়েই কথা বলতেছে, ওই তো আমার, আমি তো এরকম, আমার জীবনটা তো এমন। একজন লেখক বা কবির লেখার সার্থকতা তখনই আসে যখন পাঠক তার জীবনের সাথে ওটা মেলাতে পারে। হুমায়ুন আহমেদ কেন হুমায়ুন আহমেদ? কারণ হুমায়ুন আহমেদের গল্প বা উপন্যাস যখন তুমি পড়বা, তুমি নিজে ওই চরিত্রের জায়গাতে চলে যাবা, তোমার মনে হবে তুমি নিজেই ওই চরিত্র। যখন তুমি পড়ছো হিমু, এ শহর এখনো হিমু হতে চায়। সো আমার এখন একটা হিমুর একটা খুব সুন্দর ডায়লগের কথা মনে পড়ে। রূপা একটা খালি বাসায় হিমুকে ডাকে বা হিমুকে যেতে বলে একসাথে, তখন হিমুর মাথায় এই জিনিসটা আসে। হিমু তো মহামানব হতে চায়, যে মনের উপর নিয়ন্ত্রণ থাকলেও মানুষ অনেক সময় দেহের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, সে আর যায় না। সো মহামানবদের চিন্তা ভাবনা থাকবে অন্যরকম। তো তখন পরে তোমারও মনে হবে যে আচ্ছা, আমিও তাহলে খালি পায়ে হাঁটি, আমিও মহামানব হই। এটা হচ্ছে তার সার্থকতা। হুমায়ুন আহমেদ কেন স্বাধীন বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ লেখক তাকে কেন বলা যায়? অবশ্যই তাকে বলা যায় এই কারণে, এত জাদুকরী ভাবে তো ভাই কেউ লিখতে পারে নাই। হ্যাঁ, তুমি বলতে পারো যে হুমায়ুন আহমেদের অনেক বই তো আছে একদম গার্বেজ টাইপ, হইতে পারে গার্বেজ টাইপ। আবার হুমায়ুন আহমেদের সৌরভ, নির্বাসন, নন্দিত নরকে, স্টেশন, এমন কিছু মাস্টারপিস, বল পয়েন্ট, এমন কিছু মাস্টারপিস আমি তোমাকে দেখাইতে পারবো। আবার এটাও সত্য, বাংলা ভাষায় যদিও বা শরৎচন্দ্রকে অপরাজেয় কথা সাহিত্যিক বলা হয়ে থাকে, তিনি অসাধারণ একজন কথা সাহিত্যিক, সন্দেহ নেই। কিন্তু হুমায়ুন আহমেদের মতো এরকম ম্যাগনেটিক লেখা, যে ভাই তুমি পড়বা, তোমার কোনো মনোযোগ দিতে হবে না, উনি তোমাকে টেনে ধরে আনবে, এটা শুধু হুমায়ুন আহমেদই পারতেন। তো এই জন্যে হুমায়ুন আহমেদের লেখা একটা অনন্য জায়গায় চলে গেছে। ওই জায়গায় কোনো লেখক পৌঁছাতে পারেন নাই। আমি জানি না কেউ আর পারবেন কিনা। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। কারণ এই পাকিস্তানি মিলিটারিরা, এরা আসলে এত হারামজাদা ছিল, এরা হচ্ছে গ্রামের পর গ্রাম কি করলো, এরা হচ্ছে পুড়িয়ে দিল। এখন
যেহেতু এরা খুবই খারাপ ছিল এবং এরা গ্রামের পর গ্রাম হচ্ছে পুড়িয়ে দিয়েছে। পুড়িয়ে দিয়েছে কেন? মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। আমার একটা স্টোরি মনে পড়ে। আমি তো অনেক বছর এফএম রেডিওতে হোস্ট ছিলাম, আরজে ছিলাম। তো এক 25শে ডিসেম্বরের কাল রাতে আমি একজন প্রত্যক্ষদর্শীকে এনেছিলাম, যিনি 25শে ডিসেম্বরের কাল রাতের স্মৃতিও রোমন্থন করেছিলেন। তার পাশাপাশি তিনি 7ই মার্চের ভাষণের দিনও তিনি ছিলেন। তো তিনি বলছিলেন যে তাদেরই এক চাচা গ্রামের র্যান্ডমলি জাস্ট তাকে পেছনে গুলি করে মেরে ফেললো একটা পাকিস্তানি সেনা। ধরো জাস্ট টার্গেট চেক করছে এরকম। মানে মানুষকে মানুষ মনে করতো না, তখন গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিচ্ছে। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায়, বিধ্বস্ত পাড়া বলতে ধরো ওই পাড়াটা আর স্বাভাবিক নাই। ওখানকার হয়তোবা সেই মেয়েগুলোকে ধর্ষণ করা হয়েছে, পুরুষদেরকে মেরে ফেলা হয়েছে, মেয়েগুলোকে মেরে ফেলা হয়েছে, ঘর বাড়ি লুটতরাজ করা হয়েছে। প্রভুর বাস্তু ভিটার, মানে প্রভু, প্রভু বলতে কুকুরটাকে যে পেলেছে, তার বাস্তু ভিটা বলতে তার ঘর বাড়ির ভগ্ন স্তূপে, ভগ্ন মানে ভাঙা, ভগ্ন স্তূপ বলতে একদম ভাঙাচোরা ধ্বংসাবশেষ বলতে পারো। ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। কেন পিতামাতার লাশের উপর হামাগুড়ি দিল? ওর বাবা মাকে হয়তোবা হত্যা করা হয়েছে। এখন ও তো একটা অবুঝ শিশু, ও তো আসলে এত রাজনীতি, এত দেশ, সার্বভৌমত্ব এই বিষয়গুলো বোঝে না, ও কিছুই বোঝে না। ও ও বুঝে এটা ওর পিতা, এটা ওর মাতা, এটাও বোঝে না যে তারা আর এই পৃথিবীতে নেই। হামাগুড়ি দিয়ে দিল সে লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়? এই প্রশ্নটা তিনি দুইবার করেন এই কবিতায়। প্রথমে একবার করেন, মাঝে একবার করেন। আর কতবার দেখতে হবে খান্ডব দাহন? স্বাধীনতা, তোমার জন্য থুত্থুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন। তোমার জন্য থুত্থুরে এক বুড়ো। থুত্থুরে বুড়ো মানে কি? মানে হচ্ছে অনেক বৃদ্ধ, অনেক বৃদ্ধ একজন মানুষ, বুড়ো, উদাস, একদম উদাসী হয়ে, মানে কি দেখবে? সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে তার জীবনের শেষে, সেগুলো কি দেখছে সে? বাংলাদেশে দাওয়ায় বসে আছেন। দাওয়ায় বসে আছেন মানে কি? বারান্দায় বসে আছেন, উঠোনের ওখানটাতে। তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক। অপরাহ্ন মানে কি? বিকেল বেলা, যখন দিনটা শেষ হয়ে যাচ্ছে, তার চোখের নিচে সে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক। মানে দেখো, যখন বিকেলের দিকে দিনটা শেষ হয়ে যায়, আলোটা আস্তে আস্তে অনেক কমে যায়। একটু আগে যেটা হয়েছে ধরো মাগরিবের আজানের সময়, তো তার চোখের নিচেও যেন তেমন কালি পড়া, এবং তিনি যেন তার চোখেও মানে কিছু আসলে তিনি কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না। তিনি যথেষ্ট বিধ্বস্ত, তিনি যথেষ্ট ক্লান্ত, তিনি অনেক বেশি হতাশ। স্বাধীনতা, তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের। আবারও এক মুসলিম নারীর কথা আসলো, যিনি মোল্লাবাড়ির বউ, এক বিধবা, কারণ তার স্বামীকে হত্যা করা হয়েছে। নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের। নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের কেন? কারণ সেই ঘরটাকে পুড়িয়ে ফেলা হয়েছে এবং সেই খুঁটিটাও এখন নরবরে হয়ে গেছে। সেই নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের সেও দাঁড়িয়ে আছে। স্বাধীনতা, তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। স্বাধীনতা, তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। মানে কি এটার? এখানে বোঝানো হচ্ছে যে তোমার জন্য হাড্ডিসার মানে একদম চিকন হয়ে গেছে। দুর্ভিক্ষে থাকলে মানুষের যেটা হয় যে সব হাড্ডি বেরিয়ে আসে শরীর থেকে, এমন অবস্থা। এক অনাথ কিশোরী, খুবই অসহায় এতিম এক বাচ্চা, শূন্য থালা হাতে সে বসে আছে পথের ধারে। কারণ তার কাছে এখন আর কোনো খাবার নাই, তার পরিবার পরিজন কেউ বেঁচে নাই। আর মানুষ ওই সময় এমন কিছু কারণে মারা গিয়েছে, এটা আসলে আমরা কল্পনাও করতে পারি না 2025 সালে এই এত আধুনিক সময়ে বসে। বা আমরা তো আসলে এখন অনেক প্রিভিলেজড একটা অবস্থাতে আছি। যেমন আমাকে শেয়ার করেছিলেন আমার গেস্ট, যিনি আমার রেডিও শোতে এসেছিলেন, তার ভাই, তার ছোট ভাইকে যে ছোট্ট একটা ইনজেকশন পুশ করার প্রয়োজন ছিল, ইনজেকশনটা পুশ করলেই হয়তোবা তিনি বেঁচে যেতেন। কিন্তু
অসুস্থ অসুস্থ, ইনজেকশন কাকে দিয়ে পুশ করাবে, কোনো মানুষ তো নাই। পরে তার মা হঠাৎ করে রাতে তার মায়ের চিৎকার শুনে তার ছোট ভাইটা মারা গেছে। সো এরকম অনেক হয়েছে। আর তুমি যদি দেখো তখন যেই রিফিউজি ক্যাম্প ছিল, শরণার্থী শিবির ছিল, যেটা পশ্চিমবঙ্গে ছিল, ওটা ভারতের পশ্চিমবঙ্গে, বাংলাদেশেরটা। সো প্রচুর মানুষ সেখানে অপুষ্টিতে ভুগে, না খেয়ে নানাভাবে কিন্তু মৃত্যুবরণ করেছে। তোমার জন্যে সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস, আরে জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য, হে স্বাধীনতা। এখানে নানা বর্ণের, নানা পেশার, নানা শ্রেণীর মানুষের কথা এখানে বলা হলো, এবং এগুলো অবজেক্টিভের জন্য এবং জ্ঞানমূলকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সগির আলী, তিনি কে? তিনি হচ্ছেন শাহবাজপুরের জোয়ান কৃষক। এরপরে আমরা দেখি কেষ্ট দাস, তিনি হচ্ছেন জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোক। এরপরে মতলব মিয়া, মতলব মিয়াকে, তিনি হচ্ছেন মেঘনা নদীর দক্ষ মাঝি। এরপরে রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। এর মানে কি? তিনি অলরেডি যুদ্ধে শহীদ হয়েছেন। তো শহীদ হয়ে যাবার কারণে সেই লাশটা তো পড়ে আছে, এখন সেই ফুসফুসটা তার এখন অলরেডি পোকার দখলে চলে গেছে। আমার মনে পড়ে একজন মুক্তিযোদ্ধাই কথাটা বলছিলেন যে ৭১ পরবর্তী সময়ে তাদের প্রজন্মটা এতটাই ট্রমাটাইজড ছিল যে তিনি যখন পানিপথে এক জায়গা থেকে অন্য জায়গাতে যেতেন, যদি লাশ না দেখতেন তাহলে তিনি একটু অবাক হয়ে যেতেন যে লাশ নাই কেন। তো তিনি এখন বলছেন যে এটা এগুলো স্বাভাবিক চিন্তা হইতে পারে, লাশ কেন থাকবে, আমি একটা জায়গায় দিয়ে যাবো, লাশ কেন থাকবে। কিন্তু তখন এটা এতটাই স্বাভাবিক ছিল যে চলাফেরা করব, কোথাও না কোথাও দেখবো যে লাশ, দুর্গন্ধ, কোনো একটা লাশ হয়তো পচে গেছে, বা পানিতে একটা লাশ ভাসছে, এরকম। তো বুঝো অবস্থা। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে, মানে যার পায়ের ভারে একটা নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে, মানে অনেক, সবার আর ধৈর্য নাই, প্রতীক্ষা করছে তোমার জন্য, হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিক বিদিক, এই বাংলায় তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা। তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা, কোনো অপশন নাই, তোমাকে আসতেই হবে, এটা তোমার জন্য বাধ্যতামূলক, ম্যান্ডেটরি। স্বাধীনতা এটা তোমার জন্য। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, মানে একদম জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে তুমি আসবেই, কারণ তুমি যখন স্বাধীনতা আসবে, বাংলাদেশ তার নতুন মানচিত্র পাবে, নতুন পতাকা, সারা পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত জানবে পৃথিবীতে এক নতুন দেশ জন্ম নিয়েছে, ছোট্ট একটা দেশ, এবং বহু মানুষের রক্তের বিনিময়ে, বহু মা বোনের ইজ্জত হারানো, সম্ভ্রম হারানোর বিনিময়ে সেই স্বাধীনতা এসেছে। নতুন নিশান উড়িয়ে, নিশান শব্দের অর্থ পতাকা, দামামা বাজিয়ে দিক বিদিক, মানে সেই আনন্দের ঢোল বাজিয়ে, যুদ্ধের জয়ধ্বনি বাজিয়ে, এই বাংলায় তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা, তোমাকে আসতেই হবে। এই ছিল আমাদের আজকের কবিতা। আমি রিজুম করলাম চ্যাটটা, তোমাদের কাছে জানতে চাই ক্লাসটা কেমন লেগেছে। আমি যাচ্ছি, এখনো মেইন জিনিস শুরুই হয় নাই, সৃজনশীল প্রশ্ন। আর আজকের ক্লাসটা ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই শিখবো জিতবো গ্রুপে পোস্ট করে দিও ক্লাসটা কেমন লাগলো বলো। চ্যাট রিজুম করে দিয়েছি, প্লিজ লিখো তোমরা। বসে খাইতে পারলে ভালো হয়, বাট জায়গাটা আসলে এত ছোট, এখানে একটা বসার জায়গাও নাই, মানে আমি দাঁড়াইতেও পারতেছি না আসলে ঠিক মতো, গলাটা এমন অবস্থা, না খেয়েও পারতেছি না। পদভারে বলতে এখানে বোঝা যাচ্ছে যে তার পদভারে, মানে তার পদচারণায়, কারণ সে কি করছে, রাইফেল কাঁধে সে ঘুরে বেড়াচ্ছে বনে বাদারে, সে ট্রেনিং নিচ্ছে, সে গেরিলা আক্রমণ চালাচ্ছে, সে প্ল্যান্ড আক্রমণ চালাচ্ছে, সে যখন যেখানে পারছে সে আক্রমণ চালিয়ে পাকিস্তানি দোসরদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার প্রচেষ্টা চালাচ্ছে, দিক বিদিক চারিদিক। হ্যাঁ, প্রথম 15 মিনিট ক্লাস করতে পারো, সমস্যা নাই, তুমি এটা করে নিও, ক্লাসটা পরে রেকর্ডিংটা দেখে নিও, চারিদিক দিক বিদিক। হ্যাঁ, বাস্তুভিটার বলতে তাদের বাসাটার কথা বুঝিয়েছে। হ্যাঁ, আর আর কি খান্ডব দাহন বলতে যে ইশতিয়াক, এখানে বললাম যে ধরো একদম পুরো জ্বালায় পুরো ছারখার করে দিচ্ছে, এই জিনিসগুলোর কথাই বুঝিয়েছে।
এই যে একটা ফালতু প্রশ্ন একজন করছে বারবার সাজিদ, যে শামসুর রহমান কি নাস্তিক ছিল কিনা। এখন সাজিদ, এটা কি আজকের আমাদের এই আলোচনায় কোনোভাবে প্রাসঙ্গিক হইতে পারে? শামসুর রহমান নাস্তিক ছিল না, বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল? আমি জানি না ভাই ব্যক্তিগতভাবে শামসুর রহমান নাস্তিক ছিল কিনা। মানে আমার মনে হয় যে এই ধরনের প্রশ্নগুলো আসলে স্টুডেন্টরা তারা আসলে জানার জন্য, একটা ফাইজলামি করার জন্য ক্লাসে জিজ্ঞেস করে। নিশান মানে পতাকা মাত্র বলেছি। আহ হাড্ডিসার মানে হচ্ছে যে চিকন অনেক, তার হাড্ডি বেরিয়ে গেছে, শরীর থেকে হাড্ডি দেখা যাচ্ছে এমন। প্রতীক্ষা মানে অপেক্ষা। পদভারে মানে কি অলরেডি বলেছি। যদি এরপরেও না বুঝো রুবাইয়াত, তাহলে রেকর্ডিং দেখে নিবা। একটা জিনিস 2-3 বার বলার পরেও যদি কেউ না বুঝে, ইদার তার কানে প্রবলেম, অথবা হচ্ছে সে ক্লাসে টাইমলি করে না বা মনোযোগের সাথে করে না। সো রেকর্ডিং দেখে নিবা। হ্যাঁ, দামামা কি বলেছি, রেকর্ডিং দেখে নিবা। দাওয়ায় বলেছি, রেকর্ডিং দেখে নিবা। হিমু কি, সমর্পিতা জিজ্ঞেস করেছে। হিমু হচ্ছে হুমায়ুন আহমেদের সবচেয়ে ফেমাস চরিত্র। চমৎকার প্রশ্ন করেছে মারুফ। আনহিক, এটার উচ্চারণ কি? আচ্ছা, এটা কি আনহিক, বার্ষিক, অপরাহ্ন, পূর্বাহ্ন, এগুলোর উচ্চারণটা হচ্ছে এরকম। ধরো আনহিক, এটা হচ্ছে উচ্চারণ। হ্যাঁ, আনহিক এমন, বনহি এমন, যত্রতত্র মানে যেখানে সেখানে, বিদগ্ধ মানে আফিফা পুড়ে গেছে। ঠিক আছে। তামামা, তামামা শব্দটা তো কোথাও নাই। তামামা কোথায় পেলা তুমি? তামামা দেখো, এই যে এতবার বললাম মানে কি দিক, এরপরে সাকিব এসে আবার স্যার দিক মানে কি। মানে আমার মনে হয় যে এটা তোমরা ইচ্ছা করে জিজ্ঞেস করো, যে হয়তো বা, কিন্তু মানে এরকম অবস্থা হলে কিন্তু বিপদ। ঠিক আছে, হ্যাঁ, এগুলো করা যাবে না। হিমু কি মেয়ে? না, হিমু হচ্ছে একটা ছেলে। হুমায়ুন আমাদের একটা ভালো বইয়ের নাম বলেন, বাদশা নামদার পড়ো। বাদশা নামদার বইটা খুব ভালো লাগবে। বা জ্যোৎস্না ও জননীর গল্পও পড়তে পারো। দামামা বলতে রাখা বোঝে ধরো যুদ্ধের দামামা বাজছে, মানে ধরো যুদ্ধের ধ্বনি বাজছে, যুদ্ধের ঢোল, এরকম আর কি। হ্যাঁ, হ্যাঁ ফাইজা, আমি তোমার কমেন্ট দেখছি, সবার কমেন্টই দেখা যায়, না দেখার কোনো কিছুই নাই, সবার কমেন্টই দেখতে পাই। আচ্ছা নাহিদ, উচ্চারণ কি বলেছি? এটা হচ্ছে আনহিক, এটা হচ্ছে উচ্চারণ। যখনই যে হয়ের সঙ্গে ন থাকে, যেমন এখানে তো আছে দন্তন্য, হয়ের সঙ্গে যদি মূর্ধন্য ন থাকে, তাহলে হচ্ছে আমরা কি করব, উচ্চারণটা এভাবে করব, আনহিক, বনহি, পূর্বাহ্ন, অপরাহ্ন, মধ্যাহ্ন। এটাই, এটাই বুঝিয়েছি। হ্যাঁ, সৃজনশীল 19 মিনিটে শেষ করবো, আর কিছু না। রিকয়েললেস রাইফেল বলতে ইশতিয়াক, এটা এক ধরনের রাইফেলকে বোঝানো হয়েছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমরা চ্যাটটা আবার পজ করে দিচ্ছি। পূর্ণ মনোযোগ দাও, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় তোমাকে কেউ বলবে না কবিতাটা আমাকে বুঝাও, পরীক্ষায় তোমাকে বলবে সৃজনশীল অ্যান্সার করো। হ্যাঁ, এই কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কিন্তু এটা গুরুত্বপূর্ণ না, এখানে এটা আসলে আসবে না পরীক্ষায়। আসবে যেটা, তা হলো এটা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কারণ শ্রেষ্ঠ কবিতা বইটা তো আসলে ডিরেক্ট বের হয় না ফার্স্টেই, প্রথমে তার বেশ কয়েকটা বই বেরিয়েছে, সেগুলো থেকে যে শ্রেষ্ঠ কবিতাগুলো, ওগুলো সংকলন করা হয়েছে ওই বইটাতে। কিন্তু মূল বই হচ্ছে বন্দি শিবির থেকে, যেখানে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা প্রকাশিত হয়েছিল। আচ্ছা, কবিতার মূল ভাব হচ্ছে স্বাধীনতা শুধু শব্দ মাত্র নয়, এটা এমন একটা অধিকার ও অনুভব যা মানুষের জন্মগত। কিন্তু এই অধিকার আদায়ের জন্য বাঙালি জাতিকে অনেক দীর্ঘকাল যেমন সংগ্রাম করতে হয়েছে, তেমনি করতে হয়েছে অপরিসীম আত্মত্যাগ। 1971 সালে বাঙালির স্বাধীনতা সংগ্রামে আপামর বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধ চলাকালে বাঙালির রক্তে রক্ত গঙ্গা বইয়ে দেয় পাকিস্তানি যুদ্ধবাজরা। বাংলাদেশের স্বাধীনতার জন্য সংগ্রামে সাকিনা বিবির মতো গ্রামীণ নারীরা সহায় সম্বল সম্ভ্রম বিসর্জিত হয়েছে। হরিদাসীরা হয়েছেন স্বামীহারা, এবং বিভিন্ন নবজাতক শিশু হারিয়েছে তার মা বাবাকে। পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের ছাত্রাবাস আক্রমণ করে ছাত্রদের হত্যা করে, শহরের বুকে আগ্নেয়াস্ত্র নিয়ে গণহত্যা চালায়, পুড়িয়ে দেয় গ্রাম ও শহরের লোকালয়। এর প্রাকৃতিক প্রতিবাদ ওঠে পশুর কণ্ঠেও, কারণ আমরা একটা কুকুরকেও দেখি চিৎকার করতে, আর্তনাদ করতে। মুক্তিযুদ্ধে শ্রমিক, কৃষক, জেলে, রিক্সাওয়ালা, নানা শ্রেণী পেশার মানুষ আত্মত্যাগ করে। দগ্ধ হওয়া লোকালয় প্রবীণ বাঙালির আলোকিত চোখে আগুন ঝরায়। সেই সঙ্গে নবীন রক্তেও আমরা দেখতে পাই প্রাণ স্পন্দন, এবং মুক্তিযুদ্ধ চলাকালে দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করা হয় যে এত আত্মত্যাগ যে স্বাধীনতার উদ্দেশ্যে, সেই স্বাধীনতাকে বাঙালি একদিন ছিনিয়ে আনবেই। এবারে আমরা অনুশীলনীতে যাই। অনুশীলনীতে আমরা সৃজনশীল প্র্যাকটিস করি। আমি সৃজনশীল নিয়ে সবসময় যে কথাটা বলি, আবারও বলবো, আমরা 19 মিনিট সময় নিয়ে সৃজনশীল লিখবো। হ্যাঁ, এর বেশি আমরা লিখবো না। চলো আমরা এবার একটু আবার ঝালাই করে নিই কিভাবে সৃজনশীল লিখতে হয়। পাকিস্তান রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই শাসক গোষ্ঠী শুরু করে নানা বৈষম্য নীতি। তারা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার হীন ষড়যন্ত্র করে। কিন্তু এদেশের ছাত্র শিক্ষক সহ আপামর জনতা এর বিরুদ্ধে তীব্র বিক্ষোভে ফেটে পড়ে, বিসর্জন দেয় বুকের তাজা রক্ত। কার সিথির সিঁদুর মুছে গেল? হরিদাসীর সিথির সিঁদুর মুছে গেল। দ্যাটস ইট। আমরা কতটুকুতে লিখবো? এটা এক লাইনে আমরা উত্তর দিব।
ক নম্বরটা এক লাইনে উত্তর দিব। খ নম্বরটা আমরা কতটুকুতে উত্তর দিব? খ নম্বরটাতে যেহেতু 2 নম্বর মানে মান, 2 নম্বর মানে মান হচ্ছে আমরা 2 প্যারায় লিখবো। আর এটা কত পৃষ্ঠায় লিখবো? এটা আধা পৃষ্ঠায় লিখবো। হ্যাঁ, ঠিক আছে, চলো দেখি। জলপাই রঙের ট্যাঙ্ক দৈত্যের মতো ক্ষিপ্রতায় কামানের গোলার তীব্র শব্দ নিয়ে শহরে প্রবেশ করেছিল বলে কবি সেটাকে দানব বলেছেন। 1 নম্বর পেয়ে গেলাম। পরে কি? তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় বর্বর পাকিস্তানি যুদ্ধবাজদের, আচ্ছা আমি সব রিডিং পড়ছি না, কোনো প্রয়োজন নাই। সেটা হলো আমরা ক এবং খতে উদ্দীপক নিয়ে কোনো কথা বলবো না। উদ্দীপক নিয়ে প্রথম কথা আসবে থার্ড প্যারাতে। সো থার্ড প্যারা কোথায় আছে? ক খতে তো কোনো থার্ড প্যারা নেই। খতে 2 নম্বর, তার মানে 2টা প্যারা। থার্ড প্যারা প্রথম আসবে 3 নম্বর প্রশ্নে, মানে প্রয়োগমূলকে। সো সেই প্রয়োগমূলকের থার্ড প্যারাতে প্রথম আমরা উদ্দীপকের কথা বলবো। এর আগ পর্যন্ত উদ্দীপক নিয়ে কোনো কথা নেই, শুধু আমরা আমাদের মূল বইয়ের আলোচনা নিয়েই কথাবার্তা বলবো। সো গেল এটা। জলপাই রঙের ট্যাঙ্ককে কবি দানব বলেছেন কেন? এক কথায় ফার্স্টে তুমি উত্তর দিবা কেন দানব বলেছেন। তারপরে এটাকে তুমি বইয়ের ভাষায় বড় করে লিখবা। এভাবে যদি লিখতে পারো 1+1=2। আমি বারবার একটা কথা বলি, যদি শিক্ষার্থীরা সময় মতো সৃজনশীল প্রশ্ন লিখে শেষ করতে পারে, ফরম্যাট ঠিক থাকে, ভেতরের লেখাটা মোটামুটি মানের হলেও সে অন্তত 10-এ 8 থেকে 9 পাবে। কিন্তু যদি সে ফরম্যাট ঠিক না করে, সে ভেতরে যতই ভালো লিখুক না কেন, সে পাবে 5-6। 5-6 পায় এত লাভ নাই, তুমি তো A+ কি এও পাবা না 5-6 যদি তুমি পাও। উদ্দীপকের যে ভাবটি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় পাওয়া যায় তা ব্যাখ্যা করো। হ্যাঁ, প্রথমে আমরা এক কথায় উত্তর দিব। গেলাম, ঠিক আছে, এই দেখো। হ্যাঁ, এই যে এক কথায় প্রথমে আমি উত্তর দিলাম, উদ্দীপকের যে ভাবটি পাওয়া যায় তা হচ্ছে, এটা হচ্ছে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম। সাথে সাথে আমি 1 নম্বর পেয়ে গেলাম। এরপরে আমি কি করলাম? ওটাকে একটু বড় করে এখানে লিখলাম, আরো 1 নম্বর পেয়ে গেলাম। তো আমাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমাদের এটা কতটুক, এটা হচ্ছে আমাদের 1 পৃষ্ঠা লিখতে হবে। 1 পৃষ্ঠার চেয়ে আমরা কম লিখবো না, এটা 1 পৃষ্ঠা আমরা লিখবো, ঠিক আছে। গ নম্বরটা থার্ড প্যারাতে যে আমরা যেটা করব, প্রথমে আমি উদ্দীপক নিয়ে কথা বলবো। এই যে দেখো, ফার্স্ট উদ্দীপকে পাকিস্তানি শাসকদের বাংলা ভাষার উপর নির্লজ্জ হস্তক্ষেপের সেটা। এরপরে আমি আমার এই কবিতায় যা বলেছে কবিতার কথাটা আমি বলবো, এবং দুটো মিলিয়ে যদি আমি এভাবে লিখতে পারি, আমি এখানেও 1 পেয়ে যাব। তাহলে আমার এই 1+1+1 3-এ আমি 3 পেয়ে গেলাম। আর এটা আমি লিখবো কতটুকু? এটা আমি লিখবো 1 পৃষ্ঠা। একটা বিষয় তোমাদেরকে আমি আগে থেকেই বলে রাখি, তোমাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে যে ভাই আমার হাতের লেখা তো সুন্দর না। তো হাতের লেখা যদি সুন্দর না হয়ে থাকে, তোমার হাতের লেখা সুন্দর এমন কোনো সিনিয়র বা বন্ধু বান্ধব কারো কাছ বা জুনিয়র কারো কাছ থেকে তুমি খাতা জোগাড় করো, তাকে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখতে বলো, বর্ণমালাগুলো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সবই। তারপরে তুমি সেগুলো কপি করো এবং অবশ্যই সেটা রুল টানা খাতায়। এভাবে যদি হাতের লেখা ভালো করতে পারো ভালো, কিন্তু সৃজনশীলে ভালো নম্বর পাওয়ার হাতের লেখা ভালো করার কোনো প্রয়োজন নাই। যদি ঠিকঠাক লিখো, ফরম্যাট মেনটেন করে, এমনিতেই তুমি ফুল মার্কস পেয়ে যেতে পারো। সো তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া আমি তো এত সুন্দর করে এত সফিস্টিকেটেড বাংলায় লিখতে পারি না। কোনো সমস্যা নেই, এত পরিশীলিত বাংলায় লিখতে হবে না। তুমি তোমার মতো শুদ্ধ উত্তরটা লিখো, তোমার মতো সুন্দর করে তুমি গুছিয়ে লিখো, তুমি পূর্ণ নম্বর ইনশাআল্লাহ পেয়ে যাবা। তোমার এতটা পরিশীলিত লিখতে হবে না। আমি উদাহরণ দেওয়ার জন্য তো অবশ্যই সুন্দর করে উদাহরণ দিব। ভালো করে লিখতে পারলে ভালো, আমি বলতেছি না খারাপ করে লিখো, তুমি ভেতরে বানান ভুল করবা না, বাক্যের গঠনে ভুল করবা না, ভেতরে তুমি পরিষ্কার করে লিখবা, কোনো কাটাকাটি করবা না, তুমি ফুল মার্কস পাবা তুমি যদি ঠিকঠাক লিখে আসো। তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় বর্ণিত দিকগুলোর একটি মাত্র দিক উদ্দীপকে ফুটে উঠেছে, মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো। ঘ নম্বর বা উচ্চতর দক্ষতাতে মূলত আমাদের কাছে কোনো একটা যুক্তিকে প্রমাণ করতে বলে। তুমি ফার্স্ট একটা স্ট্যান্ড নিবা, মানে তুমি ইদার এটার পক্ষে যাবা বা বিপক্ষে যাবা, এরপরে তুমি ওটাকে প্রমাণ করবা। এটাই সাধারণত আমাদের এই উচ্চতর দক্ষতাতে থাকে, মানে ঘতে। যেমন দেখো, এখানে বলছে যে বর্ণিত দিকগুলোর একটি মাত্র দিক উদ্দীপকে ফুটে উঠেছে, এটার যথার্থতা বিশ্লেষণ করো। অর্থাৎ এই কথাটা কি সত্য নাকি মিথ্যা। এখন উদ্দীপকে একটি মাত্র দিক ফুটে উঠেছে, আমি যদি বলি হ্যাঁ, এটা আমার প্রমাণ করতে হবে। আবার আমি যদি বলি না, তাহলে সেটা আমার প্রমাণ করতে হবে। তো চলো আমরা দেখি এটা কিভাবে প্রমাণ করব। তার আগে জেনে নেই এটা কতটুকু লিখবো। এটা আমরা উত্তরে লিখবো 1.5 থেকে 2 পৃষ্ঠা। এবং যেহেতু এটা 4 নম্বর, আমরা 4টা প্যারায় বিভক্ত করে লিখবো। প্রথমে এক কথায় উত্তর দিব, একটি মাত্র দিক উদ্দীপকে ফুটে উঠেছে, মন্তব্যটি যথার্থ। আচ্ছা, তার মানে আমি এটার সঙ্গে এটা মেনে নিলাম। আবার আমি চাইলে এটার সঙ্গে ডিসএগ্রিও করতে পারি, মানে আমি এটার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারি। কিন্তু তুমি যেই মতই পোষণ করবা না কেন, তোমার আবার সেটা প্রমাণ করে দেখাতে হবে যে তুমি কেন বললা। তারপরে বইয়ের ভাষাতে একটু বড় করে এটাকে লিখলা।
এরপরে তুমি যে উদ্দীপকের সঙ্গে তোমার যে মূল কাহিনী সেটাকে তুমি এখানে বললা, উদ্দীপক এবং এই যে মানে আমার যে মূল কবিতা সেটার সঙ্গে একটা তুলনা দেখাইলা। এরপরে তুমি ফাইনালি কথা বলে এসব দিকের বিবেচনায় বলা যায় কবিতায় বর্ণিত দিকগুলো একটি উদ্দীপকে ফুটে উঠেছে। উচ্চতর দক্ষতা নিয়ে আমি একটা কথা তোমাদেরকে বলি যে উচ্চতর দক্ষতা হচ্ছে এমন এক ধরনের প্রশ্ন যেখানে আমাদেরকে কোনো একটা যুক্তিকে প্রমাণ করে দেখাতে হয়, এবং এটা একজন রাইটারের রাইটিং স্কিলকে জাজ করার একটা অনেক বড় ধরনের মেট্রিক, বা এটা অনেক ভালো একটা বিষয়। আমি যদি তোমাকে জাজ করতে চাই বা বিচার করতে চাই তুমি আসলে কতটা ভালো লেখো, দুঃখজনকভাবে আজ এত বছর ধরে সৃজনশীল শিক্ষা পদ্ধতি প্রশ্ন পদ্ধতি চলছে, কিন্তু আমাদের দেশের একটা বিশাল অংশের শিক্ষকরাও ঠিকমতো সৃজনশীল পড়াতে পারেন না বা নিজেরাই জানেন না, আর শিক্ষার্থীরা তো তার স্বরূপ জানেনই না, কারণ যেহেতু টিচার নিজেই জানে না ঠিকঠাক। কিন্তু আমাদেরকে জানতে হবে, কোনো অভিযোগ দেওয়ার সুযোগ আমাদের নাই, আমরা যারা শিক্ষক সঙ্গে আছি। সো আমরা এখানে কি করব? আমরা এখানে যেটা করি, ধরো যে আমি এখানে যে কথাটা বলেছি যে এটার আংশিক অংশকে রিপ্রেজেন্ট করে, বা এটার হচ্ছে বর্ণিত দিকগুলোর একটি দিক মাত্র উদ্দীপকে ফুটে উঠেছে। আমি যখন বললাম তো আমার সেটা বলে দিলেই তখন হবে না, তখন বইয়ের আলোকে, উদ্দীপকের আলোকে, যুক্তিতর্কের সাপেক্ষে আমাকে এটা প্রমাণ করে শেষে বলে দিতে হবে যে এসব দিক বিবেচনায় বলা যায় বা উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় কবিতায় বর্ণিত দিকগুলোর একটি দিক উদ্দীপকে ফুটে উঠেছে। অনেকেই আমি দেখি যে উপরোক্ত এটা লেখে, অনেক স্টুডেন্টই খাতা দেখার সময় লিখি উপরোক্ত। ভাই হোয়াট ইজ উপরোক্ত বাবা? উপরোক্ত বলতে কোনো শব্দ নাই, হ্যাঁ, উপরোক্ত নয়, শুদ্ধ শব্দটা হচ্ছে উপরযুক্ত। উপরযুক্ত মানে হচ্ছে উপরে যা আছে, উপরযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বা উপরযুক্ত আলোচনার প্রেক্ষিতে, এরকম। চলো এবারে আমরা চ্যাটে অ্যান্সার গুলো দেই, তারপরে আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন নিব। হ্যাঁ, তোমরা চ্যাটে অ্যান্সার গুলো লিখো, ক খ গ ঘ যেটাই হোক, অ্যান্সার গুলো লিখো। অ্যান্সার গুলো লেখার সময় ফার্স্টে এটা নিয়ে ধরো যে 1 নম্বর হচ্ছে একের, ধরো অ্যান্সার যদি হয় এ লিখবা এ, বা বি 2 এর, এরকম। হ্যাঁ, দানবের মতো চিৎকার করতে করতে কি এসেছিল? না, পোল দিব না রিফাত, এখানে অ্যান্সার করো। এটার অ্যান্সার কি? 1 এর বি, সেটা হলো গিয়ে ট্যাঙ্ক। হ্যাঁ, পরেরটা অ্যান্সার করো। পংক্তি মানে কি? পংক্তি মানে হচ্ছে কবিতার লাইন। ধ্বংসের চিত্র বোঝাই যাচ্ছে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো, এটা দিয়ে কি বোঝায়? স্বাধীনতার সুর তো না, গণ আন্দোলনের রূপ তো না, মুক্তিযুদ্ধের পটভূমি তো না। তোমাদেরকে আমি একটা প্রসেসের কথা অনেক সময় বলি, পিওই বা প্রসেস অফ এলিমিনেশন। একটা এমসিকিউ অ্যান্সার করার ক্ষেত্রে এটা খুবই ইফেক্টিভ একটা টেকনিক, মানে ভুল উত্তরগুলোকে বাদ দিতে থাকা, মানে প্রসেস অফ এলিমিনেশন, অর্থাৎ বাদ দেওয়ার যে প্রসেস। ভুল উত্তরগুলোকে যদি তুমি বাদ দিতে থাকো, যেমন ধরলাম 4টা অপশন আছে, 3টা ভুল উত্তরকে তুমি বের করতে পারলা, তাহলে তোমার তো শুদ্ধ উত্তর বের করার প্রয়োজন নাই, রইল বাকি 1, ওটাই হবে শুদ্ধ উত্তর। আশা করি বুঝতে পারলা, এটা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন। আবার আমরা আরো একটা বিষয় লক্ষ্য রাখবো, যেমন বাংলাতে আমাদেরকে অনেক মুখস্থ করতে হয় আমাদের জ্ঞানমূলকের জন্য, এমসিকিউর জন্য, সেটা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটোতেই মুখস্থ করতে হয়। সো আমরা মুখস্থ করার জন্য 2টা টেকনিককে আমি বলে থাকি। একটা হচ্ছে হ্যাঁ তাহসিনা, তুমি যদি অসুস্থ হয়ে থাকো তুমি ক্লাস থেকে লিভ নিতে পারো, পরে রেকর্ডিং দেখে নিও। একটা হলো অ্যাক্টিভ রিকল, আর একটা হচ্ছে স্পেসড রিপিটেশন। অ্যাক্টিভ রিকল এটা একটু আগে ভালো মতো বুঝাই। অ্যাক্টিভ রিকলটা হচ্ছে একটা জিনিস আমি প্রথমে পড়বো, তারপরে সেটাকে আমি না দেখে মনে করার চেষ্টা করব। ধরো আমি পড়লাম যে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। আমি যখন নোট করছি আমি কখনোই এটা লিখবো না ডিরেক্ট যে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। এভাবে দেখে দেখে নোট করার মধ্যে কোনো সার্থকতা নেই। বরং আমরা যদি ওই তথ্যটাকে আমাদের মস্তিষ্কে দীর্ঘমেয়াদে সংরক্ষণ করতে চাই, তাহলে আমাদের নোটটা নিতে হবে এইভাবে: রবীন্দ্রনাথ ঠাকুর ড্যাশ কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। তুমি পরে মনে করে লেখার চেষ্টা করবা যে বসন্ত নাটকটি, এটাকে বলা হয় অ্যাক্টিভ রিকল। কারণ কি? কারণ হচ্ছে যে অ্যাক্টিভ রিকল এমন একটা বিষয়, আমরা পরীক্ষাতে যেই কাজটা করি, আমি 4টা বার পজ করেছি, পরীক্ষাতে আমরা অ্যাক্টিভলি রিকল করার চেষ্টা করি বা অ্যাক্টিভলি কিছু একটা মনে করার চেষ্টা করি। এটা হচ্ছে গবেষণায় প্রমাণিত সবচেয়ে কার্যকর পদ্ধতি
আমাদের কোনো তথ্য ধারণ করার জন্য মস্তিষ্কে, অর্থাৎ মস্তিষ্কে একটা তথ্যকে যখন আমরা দ্রুত শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নিতে যাই, সেটা সবচেয়ে ইফেক্টিভ ভাবে আমাদের মস্তিষ্কে সংরক্ষিত হয় যখন আমরা এই অ্যাক্টিভ রিকল অনুসরণ করি, অর্থাৎ না দেখে দেখে মনে করার চেষ্টা করি বা কাউকে দিয়ে পড়া ধরাই। এবারে আসি স্পেস রিপিটেশন। স্পেস রিপিটেশন হচ্ছে যখন আমি একটা নির্দিষ্ট সময় পর পর এইটাকে রিপিট করি, অ্যাক্টিভ রিকলটাকে। অর্থাৎ আমরা যেটাকে গবেষণায় প্রমাণিত, তুমি যখন একটা কোনো কিছু পড়ো 24 ঘন্টার মধ্যে ওর 60 থেকে 70% তথ্য তুমি ভুলে যাও। এখন তাহলে এটা কিভাবে মনে রাখা যায় বা হাউ টু রিটেইন দ্য ইনফরমেশন? এখন এটার জন্য তোমাকে এই অ্যাক্টিভ রিকল করতে হবে একটা নির্দিষ্ট সময় পর পর, তাহলে এটা তোমার মস্তিষ্কে সংরক্ষণ হয়ে যাবে। এই হলো অ্যাক্টিভ রিকলের সিগনিফিকেন্স। হ্যাঁ, আচ্ছা, আমি আবার চ্যাটটা ওপেন করছি, তোমরা অ্যান্সার করো। হ্যাঁ, চ্যাটটা ওপেন করেছি, অ্যান্সার করো। আচ্ছা, এটা নিয়ে অনেকে আমার মনে হয় একটু কনফিউজড। এটা হচ্ছে 1, 2 ও 3 স্বাধীনতা কবিতায় কাদের প্রতিনিধিত্ব করে? কেন হচ্ছে আপামর জনসাধারণও আসবে? কারণ আমরা এখানে ক্ষুদিরামের বিষয় দেখতে পাচ্ছি যে সে প্রাণ দিয়েছে এবং সে কি করেছে, সে হচ্ছে নিজেকে রীতিমতো উৎসর্গ করে দিয়েছে। তো আমরা কিন্তু এই কবিতায় দেখতে পাই যে মুক্তিযোদ্ধা, আপামর জনসাধারণ, আত্মত্যাগী মানুষ সবাই কিন্তু নিজেদেরকে উৎসর্গ করেছে। কেউ জীবন দিয়ে, কেউ পরিবার পরিজন দিয়ে, কেউ নিজের ঘরবাড়িকে দিয়ে, কেউ নিজের সম্ভ্রম দিয়ে, মান ইজ্জত দিয়ে। সেটাই, এই জন্যই এটার অ্যান্সার 1, 2 ও 3। এটা অ্যান্সার করো। 4 নম্বর প্রশ্ন, এটা অ্যান্সার করো, এটা 4 নম্বর প্রশ্ন। দেশপ্রেম। ঠিক আছে, সো এই ছিল আমাদের আজকের ক্লাস। যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। আজকের ক্লাসটা ভালো লাগলে শিখবো জিতবো গ্রুপে একটা পোস্ট করে দিও। আর তোমাদের মনে যদি পড়ার টাইমেও কোনো প্রশ্ন আসে, ক্লাস টাইমে যেটা মিস গেছে ধরো, বা কেউ কেউ রেকর্ডিং দেখবা, তখনও যদি মনে হয়, তোমরা সেটা অবশ্যই তোমাদের গ্রুপে প্রশ্ন করবা। আমরা তো গ্রুপে আছি, ডেডিকেটেড একটা বাংলা টিম আছে তোমাদের উত্তর দেওয়ার জন্য। আর আজকের ক্লাস কেমন লেগেছে জানাও শিখবো জিতবো গ্রুপে। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। কোনো প্রশ্ন থাকলে করতে পারো, নয়তো আমি শেষ করে দিচ্ছি। গাজী গাজী বলে ডাকছে মোহাম্মদ, এই প্রশ্নটা করেছো। এটা হচ্ছে যে ওই ধরো ওই যে যখন অনেক সময় টানে দেখবা যারা ওই যে বিভিন্ন জিনিস ক্যারি করে, যে হেইও হেইও এরকম বলে না? তো কাজ করার সময় যখন মানুষ এরকম সাউন্ড করে, সাউন্ড করার সাথে মানুষের বিভিন্ন রকম শক্তিরও একটা সম্পর্ক রয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেমন ধরো যারা মার্শাল আর্ট করে, তারা কিন্তু এরকম নানা রকম মুখ দিয়ে অনেক সময় সাউন্ড করে। সাউন্ড কেন করে? কারণ এই সাউন্ডের সাথে শক্তির সম্পর্ক রয়েছে। নৌকা চালানো কিন্তু অনেক কঠিন। তো এটার জন্য হচ্ছে সে এটা ইয়ে করে, এটা করে। দিব্য জিতবো না, শিখবো জিতবো গ্রুপটার নাম, তুমি এটা ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবা। কেউ কেউ শেষের লাইনে পরিশেষে দেই, হতে পারে কোনো হোমওয়ার্ক আজকের ক্লাসে নাই, অনেকদিন পরে ক্লাস নিলাম, আজকের হোমওয়ার্ক নাই, যত্রতত্র মানে যেখানে সেখানে। আচ্ছা, ওকে, হিমু চরিত্র আছে অনেক, হিমুর ময়ূরাক্ষী পড়তে পারো, আমার বাসা ঢাকায়। তারপরে হিমুর হলুদ হিমু কালো র্যাপ পড়তে পারো। আপামর মানে সবাই। হ্যাঁ, ছেলেদেরকে কি বলে? তানজিলা জিজ্ঞেস করছে। মেয়েদের জামাই মারা গেলে বিধবা বলে, ছেলেদের জন্য কি হবে? ছেলেদেরকে বিপত্নিক বলে। বিপত্নিক, যার ওয়াইফ মারা গেছে। হ্যাঁ, ওকে। ক্ষুদিরাম হচ্ছে একটা ক্যারেক্টার। ক্ষুদিরাম মানে হচ্ছে নির্ভীক। ক্ষুদিরাম একটা চরিত্র যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিল। সাজাত্যবোধ মানে হচ্ছে জেরিন নিজের জাতির জন্য যে বোধ, এটাকে বলে সাজাত্যবোধ।
লাস্টের 4 নংয়ের উত্তর কি? মানে লাস্টের 4 নংয়ের উত্তর তো দিলাম না। দেশপ্রেম। 4 নংয়ের উত্তর কি আবার? দেশপ্রেম। গ্রুপের নামটা লিখে দেন, শিখবো জিতবো, সার্চ করো তাইলেই পেয়ে যাবা। শিখবো জিতবো কোনো অ্যাপ না, এটা একটা ফেসবুক গ্রুপ। আমাদের শিখর সব স্টুডেন্ট, পুরনো স্টুডেন্ট, নতুন স্টুডেন্ট এবং স্টুডেন্ট ছাড়াও অনেকেই ওটাতে আছে। আর এতদিনে যারা এখনো তোমাদের নিজেদের গ্রুপে জয়েন করো নাই, যেমন তোমার এসএসসি 27, ক্লাস 9, কোয়ার্টার, এটা ফেসবুকে লিখলে কিন্তু তোমাদের গ্রুপটা চলে আসবে, ওটাতে জয়েন করে ফেলবা। কারণ যে কোনো প্রশ্ন করলে উত্তর দেওয়া, এটা কিন্তু শিখবো জিতবোতে না, ওই ফেসবুক গ্রুপে। এবং ওই ডেডিকেটেড ফেসবুক গ্রুপটা তোমাদের জন্যই। তুমি যেই বিষয় নিয়ে যখন পড়ো, যে কোনো মনে যদি প্রশ্ন জাগে পড়ার টাইমে, ওখানে তুমি লিখবা, সাথে সাথে তুমি উত্তর পাবা না, এটা তোমার মানতে হবে। উত্তরটা তুমি পাবা দিনের বেলা, অফিস আওয়ারে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ সবার সাথে আবার দেখা হবে। ক্লাস ভালো লাগলে শিখবো জিতবোতে পোস্ট করো। আর তোমাদের জন্য পরবর্তী ক্লাসটার অপেক্ষায় আমি থাকলাম। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।